हाय फ्रेंड, तुम्हारे सामने आबार हाजिर हो गेছে শাশ্বতী আর শান্তনু নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন কিন্তু অন্য একটা জায়গা, আর সেই জায়গাটা খুব সুন্দর। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমরা যে আজকে যাব, আমরা যে স্টার্ট করব, এটা হচ্ছে যাব আমরা মুড়ি। তো মুড়ি স্টেশনে আমরা যাব, যে এখান থেকে আমাদের গন্তব্যস্থল ফার্স্টে থাকবে হাওড়া। হাওড়া থেকে যাব আমরা ট্রেন ধরে মুড়ি। আমরা কি ট্রেন ধরবো বন্ধুরা? এটার জন্য আমরা ধরবো হচ্ছে যেটার পূর্বে নাম ছিল হাওড়া হাতিয়া এক্সপ্রেস, সেটাই এখন হয়ে গেছে ক্রিয়া যোগা এক্সপ্রেস। তো সেই ট্রেনটা ধরে আজকে আমরা যাব মুড়িতে। তো তার জন্য বন্ধুরা আমরা এই বেরিয়ে পড়ছি, মোটামুটি আমরা রেডি। তো এটা কিন্তু শুধুমাত্র শান্তনু শাশ্বতী ট্যুর নয়, এটার সঙ্গে কিন্তু আমাদের ফ্যামিলির অনেক কিছু মেম্বার রয়েছেন, যে মেম্বাররা আজকে আমাদের সঙ্গে যাবেন, এবং তাদের সঙ্গে মিলে আমাদের একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপ তোমরা বলতে পারো। সেই ট্রিপটা আজকে আমরা করছি, যেটার জন্য আমাদের 9টা 10-এ কিন্তু এই ট্রেনটা রয়েছে হাওড়া থেকে। তো এখন আমরা যাব হচ্ছে হাওড়া। তো হাওড়া যাওয়ার জন্য অলরেডি আমরা ক্যাব বুক করে দিয়েছি বন্ধুরা। তো এই ক্যাবে করে আমরা ফার্স্টে যাব হাওড়া। সেই হাওড়া থেকে 9টা 10-এর ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে আমরা কিন্তু চলে যাব মুড়ি স্টেশনে, যেখানে গিয়ে আমাদের ডেস্টিনেশন হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা পড়ছে ঝাড়খণ্ডের, যেটা তোমরা যেতে গেলে কিন্তু ওটা ভায়া রাঁচি হয়ে যেতে হচ্ছে, কিন্তু আমরা নেমে যাচ্ছি মুড়িতে। তো বন্ধুরা, আমাদের এটার গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদের মেইন আমরা যার জন্য যাচ্ছি সেটা হলো মা ছিন্নবস্তা মায়ের দর্শনে। তো বন্ধুরা, তার সঙ্গে রয়েছে কিছু অজানা তথ্য, অজানা রহস্য। জানতে চাইলে, দেখতে চাইলে প্লিজ আমাদের চ্যানেলটাকে চোখ রাখো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তার সঙ্গে সঙ্গে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। শুরু হলো আমাদের যাত্রা। আমরা ট্যাক্সি ধরলাম, ভেবেছিলাম 40 থেকে 45 মিনিটেই পৌঁছে যাব। প্রথম কিছুটা পথ বেশ ভালোই লাগলো, কিন্তু হঠাৎ করেই শুরু হলো ট্রাফিক। সামনের দিকে তাকিয়ে দেখি গাড়ির সারি আর শেষ হচ্ছে না। মনে হচ্ছিল হাওড়া স্টেশনে পৌঁছানো যেন স্বপ্ন। আমরা বারবার ঘড়ি দেখছিলাম। আমাদের ড্রাইভার বিরক্ত হয়ে জানালেন, ম্যাডাম একটু সময় লাগবে, বাট চিন্তা করবেন না, ঠিক পৌঁছে দেব। আমরা তখন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে একটু চিন্তিত, ট্রেন ধরতে দেরি হয়ে যাবে নাকি, সেই ভাবনায় মন যেন পাগল পাগল। অবশেষে প্রায় 1 ঘন্টা পর আমরা হাওড়া ব্রিজের কাছে গেলাম। সবার মুখে একরকম একটা স্বস্তির চিহ্ন ফুটে উঠল। শেষমেশে আমরা স্টেশনে পৌঁছালাম। ট্রেন ধরার জন্য আর বেশি দেরি নেই। হাঁপ ছেড়ে বললাম, উফ, অবশেষে এলাম। হাওড়া স্টেশনের চিরচেনা ভিড়, ট্রেনের হুইসেল আর যাত্রীদের ব্যস্ততা দেখে মনে হলো শেষমেশ আমরাই জয়ী। এই যাত্রার মাঝেই কলকাতার চেনা অচেনা রূপগুলো দেখে মনে হলো এই শহর কেবল রাস্তা আর ট্রাফিক নয়, এর প্রতিটি মোড়ে লুকিয়ে আছে জীবনের এক গল্প। ফ্রেন্ড, অবশেষে পৌঁছে গেছি আমরা হাওড়াতে। এটা 22 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে ট্রেনটা ছাড়বে 9টা 10-এ। তার জন্য আমাদের এখন 1 ঘন্টার উপর ওয়েট করতে হবে, কারণ ঘড়িতে এখন বাজে 8টা। তোমাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, যারা তোমরা মনে করছো যে এই ট্রেনটা ধরে তোমরা রাঁচি বা ঝাড়খণ্ডের কোনো জায়গা ঘুরতে চাও, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি তাদের সুবিধার্থে যে এই ট্রেনে কিন্তু কোনো রকম কোনো প্যান্ট্রি কার নেই, যার জন্য তোমাদেরকে কী করতে হবে, খাবার দাবার কিন্তু তোমাদের সাথে ওটা ক্যারি করতে হবে, কারণ তোমরা এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কারের ফেসিলিটি পাবে না। দ্যাটস ওয়াই আমরা আমাদের সাথে সমস্ত রকমের খাওয়া দাওয়া, আমাদের রাতের ডিনার আমরা সব কিছু ক্যারি করে নিয়েছি।
তো আপাতত দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদেরকে ঘোরাবো, আমরা তো ঘুরছি, তোমাদেরও ঘোরাবো, তোমাদেরও দেখাবো, আর নতুন কিছু তথ্য তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার জন্য আমার চ্যানেলে কিন্তু অবশ্যই চোখ রাখো। হাই ফ্রেন্ড, চা ছাড়া তো হবে না, তো চা দিয়ে শুরু করলাম। এখনও তো ট্রেন আসতে 1 ঘন্টা মতো ওয়েট করতে হবে। তো হাতে চায়ের কাপ, আর এই ফ্যামিলি মেম্বার সবার হাতেই মোটামুটি চা ধরিয়ে দিয়েছি। এবার চা খেতে খেতে ওয়েট করা যাক। চা না খেলে এনার্জি পাবো না, কারণ রাতটা তো গল্পে গল্পেই কেটে যাবে, কিছু হবে না। তো সেই কারণে চায়ের কাপ নিয়ে ধরে চলে গেছি। তো এখনও ওয়েট করছি, দেখা যাক কি হয়। তারপরে ট্রেনের জন্য এখনও ওয়েট করি আপাতত। হাই বন্ধুরা, ট্রেন তো অবশেষে ছেড়ে দিল। এই বসে আছি, এই যে রয়েছে আমার মা, পাশে রয়েছে, সাথে রয়েছে এই যে আমার মাসি। তোমরা একটু হাই বলে দাও। এই যে আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি, যেহেতু আমাদের কালকে 3:40 নামাবার কথা, তো সেই কারণে সবাইকে বলছি আমার মা একটু ঘুমোতে পছন্দ করে। বলেছি ঘুমিয়ে ঠুমিয়ে একদম ঘুমাবে না, গল্প করতে করতে এভাবে চলে যাবো। বেশ দেখছি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দরভাবে বসে আছে। আর এই যে যেহেতু প্যান্ট্রিকার নেই, তোমাদের সব বন্ধুরা বলেছিলাম আমি, যার জন্য আমাদেরকে প্রত্যেকে আমরা ফুড ক্যারি করেছি। তো এখানে রয়েছে ফুড। রাত্রি 10টায় আমরা মোটামুটি ডিনার করব। তো এখনও অবধি এই বসে বসে সবাই মিলে গল্প করছি, গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি। ট্রেনটা মোটামুটি খারাপ নয়, ঠিকঠাকই আছে, বাট তোমাদের যেটা বললাম মনে রেখো, প্যান্ট্রিকার নেই, তোমাদের নিজেদেরকে ফুড কিন্তু ক্যারি করে নিতে হবে। হাই ফ্রেন্ড, এখন চলে এসেছি মেছেদাতে। তো এখানে ট্রেনটা এখন তো ওয়েট করছে, তো ওখান থেকে স্টেশনে নামলাম বন্ধুরা। এখন নেবে, আমরা জাস্ট ওয়েট করছি এখানটা। এবার দেখা যাক পরবর্তী গন্তব্যস্থল কী হয়। হাই বন্ধুরা, এই যে পরবর্তী স্টেশন, এটা হলো খড়গপুরে ট্রেনটা থেমেছে। খড়গপুর জানো খুব বিখ্যাত একটা জায়গা, কারণ মহেন্দ্র সিং ধোনি এখানে টিটির কাজ করেছিল, সেটা আমরা প্রত্যেকেই পরিচিত। বা যারা ধরো এই MS ধোনি সিনেমাটা দেখেছো তারা প্রত্যেকেই জানো যে এখানে কি ফেমাস ঘটনাটা ঘটেছিল। তো ফ্রেন্ড, এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 11:10। তো আমরা এখন নেমে পড়েছি, খড়গপুর স্টেশনে এলাম। এসে জাস্ট ট্রেনটা হল্ট করেছে, একটুখানি দাঁড়ালাম। ঘুম তো আসবে না, কারণ রাত্রি 1টা-1:30টার আগে ঘুমোই না। তো যাই হোক, একটুখানি এসে জাস্ট স্টেশনটাকে এক্সপ্লোর করারই ইচ্ছা, এই হচ্ছে ব্যাপার। ট্রেন থেকে নেমে যখন মুড়ি স্টেশনের প্ল্যাটফর্মে পা রাখলাম, ঘড়ির কাঁটা তখন ভোর 4টের ঘর ছুঁই ছুঁই। হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগলো, আর স্টেশনের নিস্তব্ধ পরিবেশ যেন এক নতুন দিনের সূচনা ঘোষণা করলো। ব্যাগ কাঁধে নিয়ে আমরা স্টেশনের বাইরে বের হলাম। বাইরে তখনও ঘুম ভাঙেনি শহরের। 2-1টা চায়ের দোকান সবেমাত্র খুলতে শুরু করেছে, তবে অটো চালকদের দল সেই সময় পুরোপুরি প্রস্তুত। সন্ন্যাসী লজ যাবেন? আমি জিজ্ঞেস করলাম। একটা চালক মুচকি হেসে বললেন, হ্যাঁ দিদি উঠুন। অটোতে জায়গা নিয়ে বসতেই অটোটা চলতে শুরু করলো। বাতাসে ছিল এক ধরনের শীতল অনুভূতি, যা পাহাড়ি জায়গার বৈশিষ্ট্য। রাস্তা তখন প্রায় ফাঁকা। অটো যখন চলতে শুরু করলো, তখন চারপাশের গ্রামীণ দৃশ্য যেন কুয়াশার চাদরে মোড়া এক অন্য পৃথিবীর দরজা খুলে দিচ্ছিল। মনে হচ্ছিল কোনো ভৌতিক সিনেমার জগতে চলে এসেছি।
প্রায় 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সন্ন্যাসী লজ। জায়গাটা যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা একটা শান্তির আবাসস্থল। গুড মর্নিং ফ্রেন্ডস, 3:40 নামলাম ফাইনালি মুড়িতে। তো ওখান থেকে তোমার মোটামুটি আধ ঘন্টা ডিস্ট্যান্সে আমরা টোটো আমাদের ঠিক করাই ছিল, ওটা নিয়ে আমরা চলে এসেছি এই সন্ন্যাসী লজে। এই লজ থেকে আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, যেটার উদ্দেশ্যে আমাদের এখানে আসা, সেটা হলো মা ছিন্নমস্তা মায়ের দর্শন। তো এখন আমরা টোটালি রেডি, সবাই স্নান টান সেরে নিয়েছি, কারণ 3:40 নামিয়েছে, আমরা এখানে বাই 4:30 মধ্যে চলে এসেছি। তারপরে আমরা স্নান টান করে টি কফি খেয়ে আমরা এখন প্রপারলি রেডি। আজকে তোমার এমনিতে রাস পূর্ণিমা আছে, প্রচণ্ড ভালো দিন, আর শুক্রবার এই মায়ের মন্দিরের একটা আলাদা অদ্ভুত একটা অভূতপূর্ব তার একটা রূপ দর্শন করার সুযোগ পাওয়া যায়। কারণ অন্যান্য জানি মায়ের মন্দির মানে মঙ্গলবার শনি, কিন্তু নয়, এখানে রাজারাপ্পাতে যে ছিন্নমস্তা মায়ের মন্দির আছে সেখানে স্পেশালিটি হলো শুক্রবার। তো তার জন্য বন্ধুরা আমরা এই সকালবেলা স্নান টান করে, আর আজকে শুক্রবার বাই ডিফল্ট আজকে শুক্রবারই পড়েছে, তার সঙ্গে আবার রাস পূর্ণিমা, যেটা প্রচণ্ড ভালো একটা শুভ দিন। তো এই দিনে মায়ের দর্শন মানে খুব ভাগ্যবান ছাড়া তো করা যায় না। তো আমরা খুবই ব্লেসড যে আজকে আমরা এই দিনে মায়ের দর্শনে এখন বেরোবো। সবাই মোটামুটি রেডিই আছে, তো আমরা এখন যাব সেই মায়ের দর্শন করতে। আর সবথেকে বড় ব্যাপার যেটা এখানে এসে যেটা আমরা বুঝতে পারছি, যে এই যে আমরা সন্ন্যাসী লজটায় এসেছি, এই লজটাও প্রচণ্ড সুন্দর। তার ঠিক উল্টো দিকে শ্রীরামের মন্দির আছে, তার ভেতরেও একটা ঠাকুরের মন্দির আছে। চলো তোমাদের মন্দিরটা একবার দেখিয়ে নিই। যারা এই রাজারাপ্পার ছিন্নমস্তা মায়ের মন্দির দেখতে যাবে তারা মনে রাখবে যে এই মুড়ি থেকে কিন্তু 40 কিলোমিটার তার ডিস্টেন্স। যারা রাঁচি ভায়া রাঁচি হয়ে ঢুকবে তাদের ক্ষেত্রে কিন্তু 80 কিলোমিটার। তো সেই জায়গাটা থেকে মুড়িতে নেবে তোমাদের যাওয়াটাই বেটার, কারণ 40 কিলোমিটার ইজ বেটার দ্যান 80 কিলোমিটার। আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এখন হচ্ছে তোমার 40 কিলোমিটারের এই যে যাত্রাটা আমরা করব, তার সঙ্গে তোমাদের কিছু অজানা তথ্য এই মায়ের সম্পর্কে আমরা বোঝাবো এবং বলবো যে সতীর 51 পীঠের অন্যতম পীঠ কিন্তু এটি। চলো বেরিয়ে পড়া যাক, আমাদের সাথে তোমরাও এক্সপ্লোর করো। রাজরাপ্পা ঝাড়খণ্ড রাজ্যের একটি সুন্দর এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, যা প্রধানত রাজরাপ্পা মন্দির বা ছিন্নমস্তা মন্দিরের জন্য পরিচিত। এই মন্দিরটি দেবী শক্তির একটি রূপ ছিন্নমস্তাকে নিবেদিত। ধর্মীয় গুরুত্ব এবং অনন্য স্থাপত্যের কারণে এই মন্দির বহু ভক্ত এবং পর্যটকদের আকর্ষণ করে। রাজরাপ্পা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, বিশেষত এখানে দামোদর ও ভৈরবী নদীর সঙ্গমস্থল রয়েছে। এই স্থানটি সঙ্গম নামেও পরিচিত এবং এটি একটি শান্ত ও মনোরম পরিবেশ দিয়ে তৈরি। চারপাশের পাহাড়, বন এবং জলপ্রপাত এলাকা জুড়ে ছড়িয়ে আছে, যা তীর্থযাত্রী এবং প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। রাজরাপ্পায় আরও আকর্ষণীয় কাজগুলির মধ্যে দামোদর নদীতে নৌকা চালানো এবং আশেপাশের প্রাকৃতিক স্থানগুলি ঘুরে দেখা অন্তর্ভুক্ত। ঘুরে দেখার জন্য অক্টোবর থেকে মার্চ মাসের সময়টা সবথেকে উপযুক্ত, কারণ তখন আবহাওয়া ঠান্ডা ও আরামদায়ক থাকে। রাজরাপ্পার মন্দির চত্বর নিয়ে আমরা অনেকেই দক্ষ যজ্ঞের গল্প শুনেছি। দক্ষ রাজা, যিনি কিনা সতীর পিতা ছিলেন, শিবের সাথে সতীর বিয়ে তিনি মেনে নিতে পারেননি। শিবের প্রতি রাগের কারণে যখন তিনি নিজের যজ্ঞের আয়োজন করেন, তখন তিনি সতীকে আমন্ত্রণ জানাননি। তবে সতী যজ্ঞে যাওয়ার জন্য প্রবল আগ্রহী ছিলেন এবং শিবকে তা জানান। শিব সতীকে যজ্ঞে যেতে নিষেধ করেন, কিন্তু সতী শিবের বাধা অগ্রাহ্য করে তার সামনে 10টি ভিন্ন রূপ ধারণ করেন। এই 10টি রূপ দেখিয়ে সতী যেন শিবকে বোঝাতে চান যে তাকে আটকানো অসম্ভব। এই 10টি রূপই হলো 10 মহাবিদ্যা, আর 10 মহাবিদ্যার অন্যতম একটি রূপ হলো ছিন্নমস্তা।
প্রায় 60 থেকে 70 বছর আগে রাজরাপ্পার এলাকা ছিল ঘন জঙ্গলে ঢাকা। মন্দিরের পাশ দিয়ে পাথরের ফাঁক গলে বয়ে চলত দামোদর নদী। চারপাশের ঘন জঙ্গলের কারণে এখানে বাঘের আনাগোনা ছিল খুবই স্বাভাবিক ব্যাপার। সেই সময় লোকজন সাধারণত দুপুরের মধ্যেই পুজো সেরে বাড়ি ফিরে আসত, কারণ সন্ধ্যা বা রাতের দিকে বাঘ পাঠাবলির রক্ত খেতে মন্দির চত্বরে চলে আসত। এখনও সেই ঐতিহ্য বজায় আছে। সকালের দিকেই মন্দিরে পুজো দেওয়ার প্রবণতা বেশি, তাই রাজরাপ্পা মন্দিরে ভিড় হয় মূলত সকালবেলাতে। বিকালের দিকে মন্দির চত্বর তুলনামূলকভাবে অনেকটা ফাঁকা থাকে। দেবী ছিন্নমস্তাকে আমরা সাধারণত উগ্ররূপে দেখে থাকি, তবে প্রকৃতপক্ষে তিনি অত্যন্ত স্নেহময়ী একথা বলাই যায়। তার মূর্তিতেই এই স্নেহের ভাবনা লুকিয়ে রয়েছে। দেবীর মস্তকহীন রূপের পেছনে একটা ছোট্ট পৌরাণিক কাহিনী আছে, যা এই স্নেহময়ী দিকটি স্পষ্ট করে। একবার দেবী ছিন্নমস্তা তার দুই সঙ্গিনী ডাকিনী এবং বর্ণিনীকে নিয়ে স্নান করতে যান। স্নানের সময় তাদের প্রচণ্ড ক্ষুধা লাগে। দেবী তখন নিজের মস্তক ছিন্ন করে গলা থেকে বের হওয়া রক্তধারা তাদের পান করতে দেন। গলা থেকে বের হওয়া 3টি রক্তধারার একটি ডাকিনী পান, একটি বর্ণিনী পান এবং তৃতীয়টি সরাসরি দেবীর নিজের মুখে প্রবেশ করে। এভাবেই দেবী তাদের প্রতি মাতৃস্নেহ প্রদর্শন করেন। চলো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাথে থাকো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকন অবশ্যই প্রেস করো। তোমাদের ফিডব্যাক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ ফ্রেন্ড। আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো গল্প নিয়ে।